আমার কপালে এর চেয়ে ভালো কিছু কি নেই? আমার মান সম্মান কিছুই রাখছে না। এই কুলাঙ্গারের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো আল্লাহ, আমাকে রক্ষা করো। মারে, চলো, আমাদের আর এখানে থেকে কোনো লাভ নেই। ও তোমাকে রান্নাবান্না করে খাওয়াবে না মা। আমি তোমার জন্য বরং হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসছি। আজ কোনো রান্নাবান্নার দরকার নেই। শকুনের দোয়ায় জীবনেও গরু মরবে না। এই যাও তো তোমরা এখান থেকে যাও, আমি এখন টিকটক ভিডিও করব। এই কথা বলে নাসির হুজুর তার মেয়ে তানিয়াকে নিয়ে বাইরের হোটেলে খাবার খেতে চলে গেল। এদিকে শেফালি আবারও মোবাইল নিয়ে বসে পড়ল টিকটক ভিডিও বানানোর জন্য। এমনি করে দিন গড়িয়ে রাত হয়ে গেল। রাতেও নাসির হুজুর আর তার মেয়ে বাইরে থেকে খাবার খেয়ে এলো। ওরে বাবা, টিকটক ভিডিও বানাতে বানাতে কখন যে রাত হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। এদিকে তো ক্ষুধায় পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। তানিয়া, তানিয়া, কোথায় রে মা? আমার জন্য একটু খাবার নিয়ে আয় তো মা। তোমার জন্য কিসের খাবার নিয়ে আসবো শুনি? বাড়িতে কোনো রান্না হয়নি। আমরা দুই বাবা মেয়ে হোটেল থেকে খেয়ে এসেছি। তোমার খেতে ইচ্ছে হলে রান্না করে খাওগে। ওরে বাবা, দুই বাপ মেয়ে মিলে দেখি এক হয়ে আমাকে ফাঁদে ফেলেছে। বাইরে থেকে দুজন যখন খাবার খেয়ে এসেছে, আমার জন্য একটা পার্সেল নিয়ে আসলে কি হতো? পার্সেল? কিসের পার্সেল? নিজে রান্না করে খেতে পারো না, এখন আবার পার্সেল চাচ্ছ? আমি তোমার জন্য কোনো পার্সেল আনতে পারবো না। যাও মা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ও খায় খাক, না খায় না খাক, ওটা আমাদের দেখার বিষয় না। আমিও ঘুমিয়ে পড়ছি। এই কথা বলে নাসির হুজুর আর তার মেয়ে তানিয়া দুজন তাদের নিজ নিজ ঘরে শুতে চলে গেল। এদিকে শেফালি কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। আরে ধুর, আমার তো দেখছি ভালোই বিপদ হয়ে গেল। এত রাতে এখন আবার আমাকে রান্না করে খেতে হবে। ভেবেছিলাম আর আমি একটা ঘুম দিব, সেটা আর হলো কই। যাই, কিছু একটা রান্না করে খেয়ে নেই। তারপর শেফালি রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিল। রান্নাটা হতে থাক, এই ফাঁকে একটা রান্নার টিকটক ভিডিও বানিয়ে ফেলি। রান্নার ভিডিওতে যা ভিউ আসে। সম্মানিত ভিউয়ার্সগণ, এই দেখুন, আজ অনেকদিন পর আমি শখ করে রান্না করতে এসেছি। পুরোটা সময় জুড়ে তোমরা আমার সাথেই থেকো। রান্না শেষে সবাই মিলে একসাথে খাবো কিন্তু। শেফালি যখন এভাবে রান্না বসিয়ে লাইভ ভিডিও করছিল, হঠাৎ কখন যেন তার কাপড়ের মধ্যে আগুন লেগে গেল, কিন্তু সেটা সে বুঝতেই পারেনি। কি ব্যাপার, পোড়া পোড়া গন্ধ আসছে? এই পোড়া পোড়া গন্ধ কোথা থেকে আসছে? আমার মোবাইলটা আবার পুড়ে গেল নাকি? আরে না, মোবাইল তো ঠিকই আছে। তাহলে? এই কথা বলে শেফালি নিচে তাকিয়ে দেখলো তারই কাপড়ে আগুন লেগে গেছে। সে আগুন দেখে চিৎকার করতে শুরু করলো। কে কোথায় আছো? তাড়াতাড়ি এখানে এসো। এই দেখো, এখানে আগুন লেগে গেছে। কে কোথায় আছো? বাঁচাও। শেফালির এমন বাঁচাও বাঁচাও চিৎকার নাসির হুজুর আর তার মেয়ে তানিয়া শুনেও তারা সেখানে আসলো না। এটাও নিশ্চয়ই ওর কোনো ঢং হবে। বাঁচাও বাঁচাও বলে টিকটকে ভিডিও করছে। যা খুশি করুক, আমার ঘুম ধরছে, আমি বরং ঘুমাই। আস্তে আস্তে শেফালির পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়ল। আগুনে সে পুড়ে একেবারে ছারখার হয়ে গেল। সকালবেলা তানিয়া রান্নাঘরে এসে দেখে তার মা পুড়ে ছারখার হয়ে গেছে। নাসির হুজুর তখন ফজরের নামাজ পড়ে বাড়িতে এসেছে। বাবা, ও বাবা, ওই দেখো, মা পুরে ছাই হয়ে গেছে। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হয়ে গেছে আমার। কাল তাহলে ওর গায়ে সত্যি সত্যি আগুন লেগেছিল। আমি কাল ওর সাথে রাগ করে আলাদা ঘরে শুয়েছিলাম। কতদিন বলেছি ওকে এসব টিকটক ভিডিও কল না করতে। আমি তো ভেবেছিলাম কাল রাতে চিৎকার করে টিকটকে ভিডিও বানাচ্ছিল, কিন্তু সত্যি সত্যি যে ওর গায়ে আগুন লেগে গিয়েছিল সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি। হায় আল্লাহ, এই টিকটক ভিডিওর কারণেই আমার কি সর্বনাশটাই না হয়ে গেল। তো বন্ধুরা, দেখলে তো, টিকটক ভিডিও, ফেসবুক লাইভ, ব্লগিং ভিডিও বর্তমানে এগুলো সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এসবের কারণে সংসারে অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মাঝে বিভেদ তৈরি হচ্ছে, ছেলে মেয়েদেরকে কেউ সময় দিচ্ছে না। আমাদের সবার উচিত এসব থেকে বিরত থাকা, তা না হলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। সবাইকে এখনই এ বিষয়ে সচেতন করতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুলপুর মহল্লায় আব্দুর রাজ্জাক নামের এক মস্ত বড় ধনী ব্যবসায়ী বাস করত। আব্দুর রাজ্জাকের টাকা পয়সার কোনো অভাব ছিল না। আব্দুর রাজ্জাকের ছিল দুই মেয়ে। একজনের নাম ছিল মারিয়া আর অন্যজনের নাম ছিল তানিয়া। মারিয়া ছিল আব্দুর রাজ্জাকের বড় মেয়ে আর তানিয়া ছিল তার ছোট মেয়ে। কিন্তু তাদের দুজনের দুরকমের স্বভাব ছিল। একদিন মারিয়াকে বিয়ে করার জন্য ওই মহল্লার মাদ্রাসার একজন শিক্ষক জাহিদ হাসান দেখতে এলো।
এই যে আপনি যে নাচতে নাচতে আমার বোনকে বিয়ে করতে চলে এসেছেন, আপনি করেনটা কি শুনি? আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে আপনি বিয়ে করে আমার বোনকে কোনো কিছু খাওয়াতেই পারবেন না। আপনার নিজেরই তো পোশাক কেনার মতো কোনো টাকা নেই, আবার এসেছেন আমার বোনকে বিয়ে করতে। তানিয়া থাম মা, এসব তুই কি বলছিস? সে আমাদের বাড়ির একজন মেহমান, আর তুই তাকে অপমান করছিস। আপনি চুপ করুন তো তানিয়ার বাবা। তানিয়া আবার কি এমন খারাপ কথা বলেছে? ও তো ঠিক কথাই বলেছে। আমার মেয়েকে যে বিয়ে করতে এসেছে তার চেহারা দেখে তো আমারই পছন্দ হয়নি। পোশাক আশাকের যা অবস্থা, এই ছেলে আমার মেয়েকে কি সুখে রাখবে বলুন তো? দয়া করে বেয়াদবি মাফ করবেন। আপনারা যে এমন, এটা জানলে আমি কখনোই আপনার বোনকে বিয়ে করতে আসতাম না। আমি অনেক দিন থেকেই বিয়ের জন্য পাত্রী খুঁজছিলাম। পাত্রী হতে হবে সৎ, ধার্মিক। তারপর আমাদের মহল্লার কেউ একজন মারিয়ার কথা বলল, তাই আমি ওকে দেখতে এসেছিলাম। কিন্তু আপনারা যে এত অহংকারী, আপনাদের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। আপনাকে কে আসতে বলেছে শুনি? আপনি সৎ ধার্মিক মেয়ে বিয়ে করার জন্য খুঁজছেন, সেটা ভালো কথা। কিন্তু তাই বলে আপনি আমার বোনকে বিয়ে করতে চলে আসবেন? আপনি কি জানেন আমার বাবার সম্পত্তির পরিমাণ কত? আপনার কি সে সম্পর্কে কোনো ধারণা আছে? আমি সম্পত্তির জন্য বিয়ে করতে আসিনি বোন। আমি সত্যি বলছি বোন, আমি একজন সৎ ধার্মিক জীবনসঙ্গীর খোঁজে এসেছি। ইসলামী শরিয়া মোতাবেক আমি বিয়ে করে আমার স্ত্রীকে আমি ঘরে নিয়ে যাব। বিয়ের পূর্বেই যে মহারণা ধার্য করা হবে তার সমস্ত টাকা আমি নগদ বুঝিয়ে দিব। আমার কোনো টাকা পয়সার লোভ নেই বোন, আমার শুধু একজন দিনদার এবং পূর্ণবান স্ত্রী দরকার। এখন তো ওসব কথা বলবেনই, কিন্তু একবার বিয়েটা হয়ে গেলে তখন আমার বোনকে প্রতিদিন মেরে কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করবেন তার ফোন দিয়ে আনবেন, বুঝেছেন? আপনি কি ভেবেছেন মিষ্টি মিষ্টি কথা বললে আপনার কথায় আমরা পটে গিয়ে আমার বোনকে আপনার হাতে তুলে দেব? কখনো না। আমার ভালো করে জানা হয়ে গেছে আপনি এসেছেন আমার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। যান যান, এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে, বেরিয়ে যান বলছি। চুপ করবি তানিয়া, এইসব তুই কি বলছিস? আমি একবারও বলেছি যে আমার বিয়ের জন্য ধনী পাত্র লাগবে? ওসব ধনী বড়লোকের পাত্রর আমার কোনো দরকার নেই। আমার এই ছেলেকে পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। ছি 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 ছি, তোর পছন্দ এত নিয়ে চাপু? তুই যে আমার বোন, এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। এরকম গরিব ভিখারি মার্কা একটা ছেলেকে তুই বিয়ে করবি? ওকে দেখলেই তো মনে হচ্ছে ওর থাকার মতো কোনো জায়গাও নেই। ও তোকে কি সুখে রাখবে বলতো? সুখ দিয়ে টাকা কেনা চায় না রে বোন, সুখে রাখার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চান কাউকে গাছতলাতেও সুখে রাখতে পারেন, কিন্তু কারো অনেক দামি অট্টালিকাতে থেকেও তাদের মনে কোনো সুখ থাকে না। টাকা পয়সা বেশি থাকলে যে সুখ আসে এটা তোকে কে বলেছে? আমার দামি অট্টালিকার দরকার নেই। আমি যে সৎ ধার্মিক একজন পাত্র, আর আমি সেটা পেয়ে গেছি। আমি এই ছেলেকে বিয়ে করব। বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেমনটা বলছিস সেটাই হবে। আমারও ছেলেটাকে খুবই পছন্দ হয়েছে। আমি এই ছেলের সাথেই তোর বিয়ে দেব। বাবা, শেষ পর্যন্ত তুমিও? তুমি তো এমন ছিলে না। আমাদেরকে একবার দেখো, আর এই ছেলেটাকে একবার দেখো। ওর সাথে কি আমাদের আত্মীয়তা মিলে? এমন কাজ তুমি করতে যেও না বাবা। ওই ছেলে আমাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে। ও ভালো সেজে আপুকে বিয়ে করে নিয়ে যেতে চাচ্ছে। পরে দেখবে ঠিক মারধর করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে, তাও আবার টাকার জন্য, জানো? না রে মা, ছেলেটাকে আমার ভালো মনে হচ্ছে। ও এমন করবে না। ও গরিব হলেও ছেলেটা খুব ভালো। আমি ওর সাথে আমার মেয়ে মারিয়ার বিয়ে দেব। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়। আব্দুর রাজ্জাক আর কারো কোনো কথাই শুনল না। সে ওই ছেলের সাথেই মারিয়ার বিয়ে দিয়ে দিল। মারিয়ার স্বামীর বাড়িতে চলে গেল, কিন্তু এটা তার মা আর বোন কিছুতেই মানতে পারছিল না। তাই তারা তাকে বলে দিয়েছে ও যেন আর কখনোই তাদের বাড়িতে না আসে। মারিয়ার বিয়ে হওয়ার পর তানিয়া আরো বেশি অহংকারী হয়ে উঠল। বাবা, বাবা, আমার আজ 10 লাখ টাকা লাগবে। কি বলিস মা? 10 লাখ টাকা? 10 লাখ টাকা দিয়ে তুই কি করবি মা? কি করব সেটা তোমার শুনতে হবে না বাবা, আমার টাকা লাগবে। আমি তোমায় বলে দিয়েছি আমাকে এখন টাকা দেবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। মারে, তুই একজন মেয়ে মানুষ, মেয়ে মানুষের ঘরেই থাকতে হয়। তোর বোন মারিয়াকে দেখ মা, মেয়েটা আমার কত ভালো। গরিব একজন ছেলেকে বিয়ে করে সুখের সংসার করছে। কি বলো বাবা, ওটাকে তুমি সংসার বলছো? ওসব বস্তির সংসার আমার করা লাগবে না। আমি তো বিয়ে করব কোটিপতির ছেলেকে, ওসব গরিব ভিখারি মার্কা ছেলেকে নয়, বুঝেছো? মারে, সব বড়লোক ছেলেরা কিন্তু ভালো হয় না। ওরা গাড়ি পাল্টানোর মতো মেয়েদের পাল্টে ফেলে। তোকে বিয়ে করে নিয়ে যাবে ঠিকই, কিন্তু দেখবি কিছুদিন পর তোকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেবে। কি যে বলো না বাবা,
আমার কখনো ডিভোর্স হবে না। ডিভোর্স হলে তোমার ওই ভিখারি মেয়ে মারিয়ামের হবে, আমার না। এখন তোমাকে আমি যা বলছি সেটাই করো। আমার 10 লাখ টাকা দরকার, তুমি আমাকে টাকা দাও তো। মারে, এখন আমার কাছে অতগুলো টাকা ক্যাশ নেই। ধুর বাবা, ক্যাশ নেই তাতে কি হয়েছে, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। আমি বন্ধুদের সাথে বেরিয়ে গেলাম, 15 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে যাতে টাকা চলে আসে, এই আমি বলে দিলাম। এই বলে তানিয়া সেখান থেকে চলে গেল। তানিয়া চলে যাওয়ার পর আব্দুর রাজ্জাক তার স্ত্রী রেহানাকে বলল, দেখেছো রেহেনা, তোমার ছোট মেয়ে কি বলে গেল? ওর নাকি 10 লাখ টাকা চাই। দিন দিন ওর চাহিদা বেড়েই চলেছে। এত টাকা দিয়ে ও কি করে? গত মাসেও তো আমার থেকে প্রায় 5 লাখ টাকা নিয়েছে, আর এই মাসের শুরুতেই আবার 10 লাখ টাকা চাচ্ছে। আরে এইসব আপনি কি বলছেনটা কি? মাত্র 10 লাখ টাকাই তো আমার মেয়ে চেয়েছে, 1 কোটি টাকা তো আর চাইনি। আমার কি টাকা পয়সার অভাব আছে? আমাদের এত টাকা পয়সা ও খাবে না তো আর কে খাবে? নাকি তোমার ওই ভিখারি মেয়ে মারিয়ামের জন্য রেখে দিয়েছো শুনি? সবকিছুর মধ্যেই তুমি মারিয়াকে কেন টেনে আনো রেহেনা? মারিয়ার বিয়ে হয়ে যাওয়ার পরে পুরো 1 বছর হয়ে গেল, কই একবারের জন্য কি ও আমাদের বাড়িতে এসেছে? না তোমাকে ফোন করে বলেছে যে আমার টাকার দরকার? সে গরিব ছেলেকে বিয়ে করেও সুখে আছে, কিন্তু তোমার এই মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না। সুখী হতে পারবে না তোমাকে কে বলেছে? দেখেছো তুমি, ও রাজকুমারীর মতো জীবনযাপন করছে, আর তোমার বড় মেয়ে মারিয়া ফকিরের মতো চলছে। তাই এত কথা না বলে ও যে টাকাটা চেয়েছে সে টাকাটা তুমি ওকে দিয়ে দাও।